প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা প্রথম অধ্যায়, গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, প্যাটার্ন সম্পর্কে আমরা একটু আলোচনা করি। প্রথমেই দেখো, আমরা এই পৃথিবীতে বহু কিছু মিল খুঁজে পাই। এই মিলগুলো কি? সংখ্যার মিল, ছবির মিল, চিত্রের মিল। এই মিলকেই আসলে প্যাটার্ন বলে। প্যাটার্ন শব্দের অর্থ কি? কোনো কিছুর মধ্যে মিল, সংখ্যার মধ্যে মিল বা চিত্রের মধ্যে মিল বা জ্যামিতিক চিত্রের মধ্যে মিল, এই মিলকেই আমরা আসলে প্যাটার্ন বলে থাকি। তো আসলে গণিতের ভাষায় কিভাবে প্যাটার্নকে সংজ্ঞায়িত করা হচ্ছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। যে প্যাটার্ন শব্দটি কি? গণিতে কোনো কিছুকে নির্দিষ্ট পন্থায় সাজানো বা পরিবর্তিত করা বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। তাহলে আমরা এটা একটু প্যাটার্নের সংজ্ঞাটা প্রথমে লিখে নিই। দেখো, গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছুকে সাজানো বা পরিবর্ধিত বা সাজানো, পরিবর্তিত, এখানে বাটা পরে দিলেই ভালো হয়। গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছুকে সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। প্যাটার্ন বলা হয়। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা এই তথ্য থেকে আমরা বুঝতে পারছি যে গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছুকে সাজানো, পরিবর্তিত করা বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। তাহলে আসো আমরা এখানে আসলে আমাদের অষ্টম শ্রেণীতে কি প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে। অষ্টম শ্রেণীতে আসলে আমাদের দুই ধরনের প্যাটার্ন, একটা হচ্ছে কি সংখ্যার প্যাটার্ন, একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এই সংখ্যার প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন নিয়েই তোমাদের এই অষ্টম শ্রেণীতে আলোচনা আছে। তো আমরা আসি, দেখো কিছু সংখ্যা দেখাই। 1 3 5 7 ডট ডট ডট। দেখো, এই সংখ্যাগুলো আসলে এটা একটা বিজোড় সংখ্যা। এই সবগুলো সংখ্যাই কি একটা বিজোড় সংখ্যার প্যাটার্ন। এবার আসো 2 4 6 8, এগুলো হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন। এবার আসো আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 ডট ডট ডট, এই সংখ্যাগুলোকে আসলে কি বলা হয়? এগুলোকে আসলে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আসলে প্যাটার্ন করার সময় আমাদের আগে সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছু ধারণা না থাকলে চলবে না। আমাদের ধারণা অবশ্যই থাকতে হবে। সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা থাকা জরুরি। এই জন্য আমরা বলি প্রথমেই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যে ক্ষেত্রে আমরা বলি যে মানুষ ছোটবেলায় যে সংখ্যাগুলো দ্বারা গণনা করা শেখে সেগুলোকেই আসলে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন এখানে আমরা যখন গণনা করা শুরু করেছিলাম, আমরা 1 থেকে শুরু করেছিলাম। 1 2 3 4 5 6 7 8, এভাবে আমরা গণনা করা শুরু করেছি। আমরা কখনো শূন্য বা মাইনাস সংখ্যা দ্বারা গণনা করা শুরু করিনি। এ থেকে আমরা এই স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়। দেখো, 1 থেকে শুরু করে সকল অখণ্ড ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আসলে স্বাভাবিক সংখ্যা বলে। তো এখানে আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যার উদাহরণগুলো কি? 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার উদাহরণ। এবার আসো আমরা এখানে স্বাভাবিক সংখ্যার মধ্যে দুই ধরনের সংখ্যা দেখলাম, একটা হচ্ছে জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা। এরা প্রত্যেকেই কিন্তু আসলে এক একটি প্যাটার্ন। তো আরো কিছু প্যাটার্ন দেখি আমরা, যে 1 4 7 10 13, দেখো এরাও কিন্তু একটা প্যাটার্ন। কেন
কারণ এরা একটা নির্দিষ্ট ক্রম, অর্থাৎ কি প্যাটার্ন হতে হলে ধারাকে একটি নির্দিষ্ট ক্রম বা নীতি বা একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন দেখো এখানে প্রত্যেকটি পদ 2 করে বৃদ্ধি পেয়েছে, এখানেও 2 করে বৃদ্ধি পেয়েছে, এখানে প্রত্যেকটি পদ 1 করে বৃদ্ধি পেয়েছে, এখানে প্রত্যেকটি পদে 3 করে বৃদ্ধি পেয়েছে। এবার শুধু বৃদ্ধি নয়, হ্রাসও পেতে পারে। যেমন আমরা যদি এরকম একটা সংখ্যা লিখি যে 13, 10, 7, 4, 1, এভাবে যদি আমরা ডট ডট দেই, এভাবে আমরা যদি হ্রাস করতে থাকি, তাহলে এটাও কিন্তু একটা প্যাটার্ন। তাহলে প্যাটার্ন হওয়ার জন্য নির্দিষ্টভাবে সংখ্যাটা কি হবে, বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাসও পেতে পারে। তাহলে এখন দেখো আমরা এই প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রেই বৃদ্ধিটা কি সবসময় সমান ছিল। প্যাটার্নে যে সবসময় বৃদ্ধির পরিমাণ সমান থাকবে এমন নয়, বৃদ্ধির পরিমাণ হ্রাস বৃদ্ধিও হতে পারে, বৃদ্ধির পরিমাণও আমাদের হ্রাস বৃদ্ধি হতে পারে। যেমন প্রথম সংখ্যা আমরা দেখো 1 থেকে শুরু করলাম, 1 এর পরে 3, এখানে পার্থক্য হচ্ছে 2, 2 এর পরে এখানে যদি পার্থক্য আমরা দেই 4, তাহলে এখানে 7, এখানে আসলো 13। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের পার্থক্যগুলো কি হচ্ছে, পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য এটাও কিন্তু একটা প্যাটার্ন হবে। সবসময় যে পার্থক্য সমান হবে এমন নয়, পার্থক্য এরকম ভাবে অসমান হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা সংখ্যার আর একটা পদ্ধতির কথা আলোচনা করি। আমরা জানি সবাই মৌলিক সংখ্যা নামক একটা সংখ্যা আছে, আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে কিছু না কিছু কম বেশি জানি। তবে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা বলতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি। তো আমাদের যাতে ভুল না হয় এই জন্য আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা সুন্দরভাবে আরো একবার উপস্থাপন করছি তোমাদের সামনে, সুন্দর করে তোমরা লিখে নিতে পারো। তাহলে মৌলিক সংখ্যা কি? আমরা সাধারণত যখন জিজ্ঞাসা করি যে মৌলিক সংখ্যা কাকে বলে, স্টুডেন্টরা বলে যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আসলে যে সকল সংখ্যা বলার পূর্বে আমাদের অবশ্যই বলতে হবে এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে আসলে মৌলিক সংখ্যা বলে। আসো আমরা এটা সংজ্ঞাটা লিখে ফেলি। মৌলিক সংখ্যা এক থেকে বড় যে সকল সংখ্যার এক থেকে বড় যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত তো অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই। তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি। দেখো এক থেকে বড় যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। বিজ্ঞানী ইরাটোথিনিস এই একটা পদ্ধতিতে মৌলিক সংখ্যা বের করেছেন। এটাকে বলা হচ্ছে ছাঁকনি পদ্ধতি, ইরাটোথিনিস বা ছাঁকনি পদ্ধতি, ওনার নাম অনুসারে এটাকে ইরাটোথিনিস পদ্ধতি বলা হয়েছে। এখানে কি করবে, ছক করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোকে রেখে বাকিগুলোকে ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন দিয়ে কেটে দিতে হবে। এভাবে আমরা তোমাদের বইতে দেখবে এটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে এটা তোমরা সুন্দর করে তৈরি করবে।
এবার আসি আমরা প্যাটার্নের পরবর্তী ধাপে, যে এক ধরনের প্যাটার্ন যদি দেওয়া থাকে, সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে তার পরবর্তী পদ কিভাবে নির্ণয় করা যায় এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো এখানে একটা প্যাটার্ন দেখাই যে 1 3 5 7 ডট ডট ডট, এটি একটি প্যাটার্ন, এটি একটি প্যাটার্ন। এই প্যাটার্নের পরবর্তী দুটি পদ নির্ণয় করুন। যদি এরকম প্রশ্ন আসে যে এই প্যাটার্নটির পরবর্তী দুটি পদ নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে লিখব? প্রদত্ত তালিকার সংখ্যাগুলো, প্রদত্ত তালিকার সংখ্যাগুলো বা প্রদত্ত প্যাটার্নের সংখ্যাগুলো আমরা লিখতে পারি। প্রদত্ত তালিকার সংখ্যাগুলো কত কত আছে? 1 3 5 1 3 5 7 ডট ডট ডট। এখন পাশাপাশি দুটি পদের পার্থক্য, দুটি পদের পার্থক্য, এখানে পার্থক্য কত? 2, এখানে পার্থক্য কত? 2, এখানে পার্থক্য কত? 2। তাহলে এখানে কি লিখব? লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 এবং তা ক্রমবর্ধমান। দেখো এখানে প্রত্যেকবার 2 করে পার্থক্য আছে, এই জন্য আমরা লিখেছি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2। এটুকু লিখলেও হয়, কিন্তু এখানে প্রতিবার পার্থক্য 2 বৃদ্ধি পেয়েছে এই জন্য, এবং তা ক্রমবর্ধমান এটা লিখেছি। তাহলে অতএব বা সুতরাং পরবর্তী দুইটি পদ বা সংখ্যা পদ হবে যথাক্রমে, যদি প্রশ্নে পদ বলে তাহলে আমরা পদই লিখবো, যদি সংখ্যা বলে সংখ্যা লিখবো, 2টি অথবা 4টি বা 5টি যেটা বলবে সেভাবেই আমরা লিখবো। তাহলে এখন সর্বশেষ পদ ছিল কত? 7। তাহলে 7 যোগ কত? 2 করে বৃদ্ধি পেয়েছে, জন্য 2 বৃদ্ধি করলাম, তাহলে 9, এবং পরবর্তী পদ 9 যোগ 2 তাহলে 11। এইভাবে আমরা সাধারণত খুব সহজেই প্যাটার্নের পরবর্তী পদ নির্ণয় করব, যদি পার্থক্য সবসময় এরকম সমান থাকে। তো আমরা একটু আগে দেখেছি যে পার্থক্য সবসময় সমান থাকবে এমন নয়, পার্থক্য কম বেশিও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা প্যাটার্নের পরবর্তী পদগুলো কিভাবে নির্ণয় করা যায় তা এখন দেখাবো। এর পূর্বে প্রথমে আগে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো আমরা অন্য একটা প্যাটার্ন দেখি, 2 5 10 17। পার্থক্যগুলো লক্ষ্য করো, এখানে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 3, পরবর্তী পার্থক্য কত? 5, তার পরবর্তী পার্থক্য কত? 7। এই ক্ষেত্রে পার্থক্য যদি আমাদের এরকম কম বেশি হয়, অর্থাৎ পার্থক্যই 2 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের এই প্যাটার্নটির পরবর্তী দুটি পদ আমরা কিভাবে নির্ণয় করব? তো একইভাবে আমরা প্রথমেই লিখে নেব কি? তালিকার সংখ্যাগুলো। এখানে প্রদত্ত তালিকা লিখলে আরো ভালো হয়। প্রদত্ত তালিকার সংখ্যাগুলো, তারপরে কি লিখব? পাশাপাশি দুটি পদের পার্থক্য, পাশাপাশি দুটি পদের পার্থক্য 3 5 7। তাহলে একইভাবে আমরা লিখব যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য, এবার পার্থক্য সমান নেই, এই জন্য আমরা কি লিখব? প্রতিবার পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং পরবর্তী দুইটি পদ হবে যথাক্রমে
লক্ষ্য করো আমরা কিন্তু বারবার দুইটি পদের কথা বলতেছি। এখানে দুইটি পদ বলতে পারে, 5টি পদ বলতে পারে, 4টি পদ বলতে পারে, যতগুলো পদ নির্ণয় করতে বলবে আমরা ঠিক ততগুলো পদই নির্ণয় করব। তাহলে পরবর্তী দুটি পদ হবে, প্রথম শেষ পদ কত ছিল এখানে 17। তাহলে প্রথম এখানে শেষ পার্থক্য ছিল 7 যোগ কত 2 সমান 17 যোগ 9, তাহলে কত হয় 26। এবার পরবর্তী সংখ্যা কি হবে 26 যোগ পরবর্তী পার্থক্য কত ছিল 9, 9 এর সাথে 2 যোগ হবে, তাহলে 26 যোগ 11 সমান 37। তাহলে এইভাবে যদি পার্থক্য অসমান থাকে, যদি পার্থক্য অসমান থাকে তাহলে আমরা এইভাবে সুন্দর করে আমরা পরবর্তী পদ নির্ণয় করতে পারবো। পার্থক্য বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে সেটা আমরা দেখব। এক্ষেত্রে আমাদের পার্থক্য প্রতিবার 2 করে বৃদ্ধি পেয়েছে, এই জন্য প্রতি ক্ষেত্রে আমরা 2 করে বৃদ্ধি করে পার্থক্য 2 করে বৃদ্ধি করে নিয়ে আমরা পরবর্তী পদগুলো তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বিশেষ ধরনের একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা দেখেছি প্যাটার্নগুলো এরকম ছিল, সমানভাবে বৃদ্ধি পেয়েছে, সমানভাবে হ্রাস পেয়েছে, আবার তাদের পার্থক্যটাও সমানভাবে বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে এরকম। তো আমরা এখন একটা নতুন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, বিশেষ ধরনের একটা প্যাটার্ন। দেখি আমরা এগুলো কি 0 1 1 2 3 5 8 13 ডট 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 এইরকম অসংখ্য সংখ্যা। আসলে এই সংখ্যার ধারাটা যিনি আবিষ্কার করেছেন তার নাম অনুসারে এই সংখ্যার ধারাকে বলা হয়েছে বা এই প্যাটার্নকে বলা হয়েছে ফিবোনাক্কি। আসলে ত্রয়োদশ শতাব্দীতে ফিবোনাক্কি নামক একজন বিজ্ঞানী বা গণিতবিদ, আসলে তার ডাক নাম আসলে ফিবোনাক্কি। তার নাম মূল নাম ছিল লিওনার্দো দা পিসা, ডাক নাম হচ্ছে ফিবোনাক্কি। তার ডাক নাম অনুসারে এই ধারাকে বলা হয়েছে ফিবোনাক্কি। ফিবোনাক্কি ধারা তাহলে ধারাটা কেমন দেখো, প্রত্যেক ক্ষেত্রে ফিবোনাক্কি ধারার প্রথম দুটি পদ একদম নির্দিষ্ট, একটা হচ্ছে কি 0 এবং 1। আর এখানকার প্রত্যেকটি পদ 0 এবং 1 ব্যতীত প্রত্যেকটি পদ তাদের পূর্বের দুটি পদের যোগফলের সমান। যেমন এই একটা পাওয়া গেছে 0 এবং 1 এর যোগফল 1, 2 পাওয়া গেছে পূর্বের দুটি যোগফল অর্থাৎ 1 আর 1 এর যোগ করে 2, 2 আর 1 যোগ করে 3, 3 আর 2 যোগ করে 5। এভাবে আসলে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সর্বপ্রথম আসলে বিভিন্ন ধরনের তথ্য আলোচনা করতে গিয়ে তিনি দেখেছেন যে সারা পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে তিনি একটা মিল খুঁজে পেয়েছেন। এই মিলকে আসলে বলা হয়েছে যে ফিবোনাক্কি সংখ্যা। মিল কি মিল খুঁজে পেয়েছেন দেখো, আমরা এখানে বলেছেন উনি যে সংখ্যার ধারাটা আবিষ্কার করেছেন বা তত্ত্বটা প্রদান করেছেন সেক্ষেত্রে কি ছিল, যে কোনো সংখ্যা তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান। তাহলে ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে, যে সংখ্যা তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। ফিবোনাক্কি সংখ্যার প্রথম দুটি পদ হচ্ছে 0 এবং 1। বুঝতে পারছি? প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা ফিবোনাক্কি সংখ্যার তথ্য এখানে দেখাই যে আমাদের যদি যে কোনো দুইটি পদ দেওয়া থাকে, যে কোনো পদ দেওয়া থাকে, তাহলে তার পরবর্তী পদ কিভাবে নির্ণয় করব। যেমন এখানে ধরো 2 পাওয়া যায়, এর পূর্ববর্তী দুইটি পদ 1 যোগ 1 করে, অর্থাৎ পূর্ববর্তী দুটি পদ 1 যোগ 1 2, যদি 1 যোগ 1 করি তাহলে আমরা পূর্ববর্তী পদ পাবো। যে কোনো পদ এরকম ভাবে 3 যদি আমরা ধরি তাহলে পূর্ববর্তী পদ 1 যোগ 2 যদি যোগ করি তাহলে আমরা তার পূর্ববর্তী দুটি পদ যোগ করলে আমরা পরবর্তী পদটা পাবো। এই জন্য এই ধারাকে যখন আমরা সংজ্ঞায়িত করব তখন বলবো যে কোনো পদ তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান হলেই তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী, ফিবোনাক্কি সংখ্যার আরো কিছু ধর্ম বা বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি। দেখো, ফিবোনাক্কি সংখ্যার যে ধারা, এই ধারার যে কোনো পরপর 3টি পদ নিলে, যেমন আমরা যদি নেই এই 3টা পদ, ধরো 1 2 3, এই 3টা পদ নেওয়া হলো। যে কোনো 3টা পদ যদি নেওয়া হয় তাদের প্রথম এবং তৃতীয় পদের যোগফল সমান। প্রথম ও তৃতীয় পদের যোগফলটা কি হবে, মধ্যপদের বর্গের থেকে 1 বা 1 কম বা বেশি। যেমন আমরা যদি গুণ করি 1 গুণন 3
সমান 3, আর 2 এর উপর যদি আমি বর্গ করি তাহলে হয় 4। তাহলে এখানে এই পার্থক্য কত? 1। পার্থক্য কত হবে? 1। এক্ষেত্রে আমরা বলছিলাম কি যে প্রথম এবং তৃতীয় পদের যোগ গুণফল মধ্যপদের বর্গের থেকে 1 কম বা বেশি। আমরা যদি অন্য একটা পদ নেই, যেমন এখান থেকে যদি আমরা এই তিনটা নেই, যে 3, 5, 8, এই তিনটা পদ দিলাম, তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম পদ এবং তৃতীয় পদ 3 গুণন 8 সমান 24, আর মধ্যপদ 5 এর উপর স্কয়ার করলে 25। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পদ অর্থাৎ মধ্যপদ যেটা থাকলো 5, 5 এর বর্গ 25, এই 25 এই 24 এর থেকে 1 বেশি। এই জন্য বলা হয়েছে প্রথম এবং তৃতীয় পদের গুণফল মধ্যপদের বর্গের থেকে 1 কম বা বেশি হবে। তো এভাবে আমরা ফিবোনাকি সংখ্যাকে বর্ণনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে কিভাবে প্যাটার্ন সংজ্ঞায়িত করতে হয়, কিভাবে প্যাটার্নের পরবর্তী পদ নির্ণয় করতে হয়, কোন কোন সংখ্যাগুলো প্যাটার্নের আওতাভুক্ত হয়, এগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তী দিনে তোমাদের সাথে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ অল।